আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা অ্যানিমিয়াটা একটু পড়ি। অ্যানিমিয়াতে দেখো, অ্যানিমিয়ার ডেফিনেশন তোমরা সবাই জানো। অ্যানিমিয়ার ডেফিনেশন আর ওভাবে পড়ানোর কিছু নাই। Anemia is a present when the hemoglobin level in the blood is below the lower extreme of the normal range for the age and sex of the individual. ঠিক আছে, অ্যানিমিয়া একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে ল্যাক অফ ব্লাড। দেখো, অ্যানিমিয়া ইজ নট এ ডিজিজ বাট এ সাইন অফ সাম আন্ডারলাইং ডিজিজ, তাই না? অ্যানিমিয়া কিন্তু নিজে কোনো রোগ না, কিন্তু এটা হচ্ছে রোগের একটা সাইন, যে আমার বডিতে অন্য কোনো রোগ আছে যেটার সাইন হিসেবে অ্যানিমিয়া ডেভেলপ করছে। অ্যানিমিয়া কি? দেখো, নর্মাল, আমরা যদি নর্মাল একটা আমাদের ইয়াতে মাইক্রোস্কোপের নিচে দেখি আমাদের ব্লাডটা, নর্মাল অ্যামাউন্ট অফ রেড ব্লাড সেলগুলো এরকম দেখা যাবে। আর অ্যানিমিয়া থাকলে দেখো অনেক ফাঁকা ফাঁকা, মানে আরবিসির পরিমাণ অনেক কম, তাই না? এখন দেখো গ্রেডিংটা কি। গ্রেডিং অফ অ্যানিমিয়া অ্যাকর্ডিং টু হু, আমরা নর্মাল হচ্ছে 10 পর্যন্ত নর্মাল ধরতে পারি, ঠিক আছে? 10 পর্যন্ত নর্মাল ধরতে পারি, কিন্তু হু 11 পর্যন্ত বলে নর্মাল, কিন্তু নর্মালি 10 পর্যন্ত আমরা নর্মাল ধরতে পারি রেঞ্জ। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে মেয়েদের যেহেতু একটু বেশি দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা, ওদের ক্ষেত্রে 10 পর্যন্ত 10 গ্রাম পার ডিএলটাই নর্মাল। আচ্ছা, মাইল্ড অ্যানিমিয়া কখন বলবো? যখন দেখা যাবে 10 or 11 এর নিচে নেমে যাবে আপ টু 9, আর মডারেট হচ্ছে 8 to 9 or 6 to 9, এটা ভ্যারি করে। আর 6 থেকে হচ্ছে 9 to 6 হচ্ছে, বা 6 এর নিচে নামলে তখন আমরা কি, সরি 6 এর নিচে না, তোমার 7 এর নিচে নামলে আমরা সিভিয়ার অ্যানিমিয়া ধরি, কিন্তু 6 এর নিচে নেমে গেলে তখন কিন্তু সেটা লাইফ থ্রেটেনিং হয়ে যায়, ঠিক আছে? এই যে হিমোগ্লোবিনটা এখানে দেখো, হিমোগ্লোবিন কি, যেটা একটু আগে তোমাদেরকে ফিগার দেখিয়েছিলাম। হিমোগ্লোবিন ইজ এ কনজুগেটেড প্রোটিন অফ মেটালোপোরফাইরিন, রেড পিগমেন্ট ইনসাইড দ্য আরবিসি, হিম 4%, গ্লোবিন 96%। এই যে আর্টারিতে দেখো, এগুলো হচ্ছে ডাব্লিউবিসি, এগুলো হচ্ছে আরবিসি, এগুলো তো চিনতেই পারছো, আর ছোট ছোট গুলো হচ্ছে প্ল্যাটিলেট। এখন দেখো হিমোগ্লোবিনের ফাংশনটা কি। আমাদের আরবিসিতে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের ফাংশনটা কি? ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম লাং টু টিস্যু, ট্রান্সপোর্ট কার্বন ডাইঅক্সাইড টু লাং, আর মেইনটেন্স অ্যাসিড বেস ব্যালেন্স, এটা একটা বাফার হিসেবে কাজ করে। আর কি? রিজার্ভ ফেরাস অ্যান্ড প্রোটিনস। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ ইফ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন প্লাজমা। আমাদের যে হিমোগ্লোবিনটা আরবিসিতে থাকে, প্লাজমাতে যে থাকে না, মানে সেলের ভিতরে এন্ট্রাপ্ট হয়ে থাকে, এটার সুবিধাটা কি, বা প্লাজমাতে থাকলে কি হতো? দেখো, প্লাজমাতে যদি হিমোগ্লোবিনটা থাকতো তাহলে কি হতো? ইনক্রিজ ভিসকোসিটি, ইনক্রিজ অসমোটিক প্রেশার, র্যাপিড ডিস্ট্রাকশন বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, হিমোগ্লোবিন ইউরিয়া, মানে কি কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে, ঠিক আছে? এখন সেলের মধ্যে এনক্লোজ থাকার ফলে কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা প্রিভেন্ট করতে পারছি। এই দেখো নর্মাল হিমোগ্লোবিন লেভেলটা কত। অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এটা 13 to 18 গ্রাম পার ডিএল, আর অ্যাডাল্ট ফিমেল হলে সেটা 11.5 থেকে 16.5 গ্রাম পার ডিএল। ফুল টার্ম বেবির, কট বেবিতে হিমোগ্লোবিন লেভেল একটু বেশি থাকে, এটা জাস্ট আফটার বার্থ 13.5 থেকে 19.5 গ্রাম পার ডিএল। এরপর কিন্তু দেখা যায় যে ডে 5 or 6, মানে ফার্স্ট উইকের পর থেকে ওদের কমতে থাকে, আপ টু 1 ইয়ার্সে পর্যন্ত কম থাকে। সেটা কত? 8 to 10 গ্রাম পার ডিএল। এরপর থেকে আবার সে আস্তে আস্তে ইনক্রিজিং হয়ে অ্যাডাল্ট ফর্মে পৌঁছায়। যেমন চাইল্ডে 10 to 13 গ্রাম পার ডিএল, এরপর বয়স বাড়ার সাথে সাথে তার হিমোগ্লোবিন লেভেলটা নর্মালে চলে আসে। তাহলে ইনফ্যান্ট মানে লেস দেন 1 ইয়ারে কিন্তু তুমি হিমোগ্লোবিন একটু কম পাবে বাচ্চাদের, এটা ওদের জন্য নর্মাল, ওদের নর্মাল ভ্যালুই একটু কম। Testosterone stimulate erythropoiesis. For that, hemoglobin level is higher in male than female. ঠিক আছে না? এটা তো তোমরা সবাই জানো যে মেলে কেন বেশি থাকে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা, কারণ মেলের যে টেস্টোস্টেরন হরমোনটা, এটা কিন্তু ইরাইথ্রোপয়েসিসকে স্টিমুলেট করে।
যার ফলে মেলে হচ্ছে ফিমেলের চেয়ে হিমোগ্লোবিন লেভেলটা একটু বেশি থাকে। নিচে কি লেখা, ফার্স্ট ডে অ্যাট বার্থ হিমোগ্লোবিন লেভেল ইজ হাই, দেন রিডিউস ফ্রম থার্ড মান্থ টু 1 year, দেন হিমোগ্লোবিন রেজ স্লোলি থ্রো চাইল্ডহুড টু অ্যাডাল্ট। ওই যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে তোমরা একটু কম পাবে, যেটা 1 বছরের পর যে আস্তে আস্তে বেড়ে অ্যাডাল্ট যে লেভেলটা সেটা অ্যাটেন্ড করে। সিনথেসিস অফ হিমোগ্লোবিন, সিনথেসিসটা কিভাবে হয়, 2 সাকসিনাইল কোয়ে প্লাস 2 গ্লাইসিন মিলে পাইরোল ফর্ম করে, আর 4 পাইরোল মিলে হচ্ছে প্রোটোপোরফাইরিন 9 ফর্ম করে। এই প্রোটোপোরফাইরিন 9 আমাদের আয়রনের সাথে বাইন্ড করে হিম ফর্ম করবে, এবং হিমটা গ্লোবিনের সাথে মিশে হিমোগ্লোবিন ফর্ম করে। এই গ্লোবিনে কি থাকে, 4 পলিপেপটাইড চেন, যার মধ্যে 2টা আলফা আর 2টা বিটা চেন। এখন দেখো কিভাবে হিমটা গ্লোবিনের সাথে অ্যাটাচ থাকে কিভাবে, 4 units of heme attached to 1 unit of globin, so 1 hemoglobin molecules contains 4 iron atoms which carry 4 molecules of oxygen। তাই না, 4টা আয়রন অ্যাটম থাকার কারণে একটা হিমোগ্লোবিন কিন্তু 4 মলিকিউল অক্সিজেন ক্যারি করতে পারে। অ্যাটাচমেন্ট অফ হিম টু গ্লোবিন, globin helps the ferrous to remain ferrous form combine oxygen loosely। ঠিক আছে, এটা অক্সিজেনটাকে লুজলি কম্বাইন করে রাখে। এখন দেখো আমাদের অক্সিজেন, ওর কাজ তো শুধু অক্সিজেনটা ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া, তাই না, অক্সিজেন ট্রান্সপোর্ট করে যেখানে দরকার ওখানে সে অক্সিজেনটা রিলিজ করে দিবে। এখন এই অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সাথে খুব টাইটলি বাইন্ড করে থাকে তাহলে তো রিলিজ করতে তার কষ্ট হবে, এই জন্য এই যে কম্বিনেশনটা এটা কিন্তু খুব লুজলি বাইন্ড করা থাকে। ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেটস রিমেইন অনলি ইনটু আরবিসি। এই যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটার কথা বললাম যে এটা কিন্তু শুধু আরবিসিতেই পাওয়া যায়, আর কোথাও কিন্তু আমাদের বডির আর কোথাও কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম নেই, যেটা কি করে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে অ্যাজ বাইকার্বনেট ফর্ম। বাইকার্বনেট ফর্মে কার্বন ডাই অক্সাইডটা যে ট্রান্সপোর্ট, বাইকার্বনেট ফর্মে যে কার্বন ডাই অক্সাইডটা ট্রান্সপোর্ট করে সেটাতে কার্বনিক অ্যানহাইড্রেসটা হেল্প করবে। হিমোগ্লোবিনের টাইপগুলো দেখো, তোমরা সবাই জানো হিমোগ্লোবিনের টাইপস কি কি আছে, নরমালি অ্যাডাল্ট, ফিমেল আর এমব্রায়োনিক। অ্যাডাল্টে কি কি, হিমোগ্লোবিন এ আর হিমোগ্লোবিন A2। হিমোগ্লোবিন এ হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা, আর হিমোগ্লোবিন A2 হচ্ছে 2 আলফা প্লাস 2 ডেল্টা। আর ফিটাল হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন এফ যেটা 2 আলফা অ্যান্ড 2 গামা, আর হচ্ছে বার্স হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। আর এমব্রায়োনিকে কি কি থাকে, হিমোগ্লোবিন গাওয়ার 1, গাওয়ার 2 আর হচ্ছে পোর্টল্যান্ড। এগুলো হচ্ছে নর্মাল হিমোগ্লোবিনের টাইপস, অ্যাডাল্ট, ফিটাল অ্যান্ড এমব্রায়োনিক। এখন দেখো অ্যাবনর্মাল কি কি হতে পারে। অ্যাবনর্মাল কি আছে, হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি যেটার আরেক নাম পাঞ্জাব, আর হচ্ছে হিমোগ্লোবিন ই। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল টাইপস অফ হিমোগ্লোবিন। আচ্ছা, ফিজিওলজিক্যালে দেখো, ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন এ তে যেটা 2 আলফা প্লাস 2 বিটা থাকে এটা কত, 98%। আর হিমোগ্লোবিন A2 হচ্ছে 2 আলফা প্লাস 2 ডেল্টা, এটা 2% থাকে। আর হিমোগ্লোবিন এফটা 2 আলফা প্লাস 2 গামা, যেটা 0 to 1%। আর প্যাথোলজিক্যাল কি, সিকল সেল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এম, হিমোগ্লোবিন সি, মানে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন গুলো যখন আমরা পাবো তখনই সেটা প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন আছে চিন্তা করতে হবে। এখন দেখো ফিটাল হিমোগ্লোবিন, নর্মালি প্রেজেন্ট ইন ফিটাল আরবিসি। ফিটাল লাইফে হচ্ছে মোস্টলি থাকে কি, হিমোগ্লোবিন এফটাই বেশি থাকে, সেটা 70%। আর হিমোগ্লোবিন এ যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন এটা থাকে 30%। এগুলো আফটার বার্থের 2 to 3 মান্থে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, জন্মের 2 থেকে 3 মাস পর মধ্যেই কিন্তু এই হিমোগ্লোবিন এফটা ফিটাল হিমোগ্লোবিনটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে ফিটাল হিমোগ্লোবিনের স্ট্রাকচার কি, 4 পলিপেপটাইড চেঞ্জ, যেখানে থাকবে কি 2 আলফা প্লাস 2 গামা। আর ক্যারেক্টারিস্টিক্স কি, অ্যাফিনিটি ফর অক্সিজেন মোর, এটার অক্সিজেন অ্যাফিনিটিটা মোর থাকে, ক্যারি 20 to 30% মোর অক্সিজেন দেন হিমোগ্লোবিন এ। যেহেতু অ্যাফিনিটিটা বেশি তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেয়ে অক্সিজেনের, ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি 2 to 30% মোর হয়। আর এটা কি, রেজিস্ট্যান্স টু অ্যাকশন অফ অ্যালকালিস। আর লাইফ স্পান, এটা লাইফ স্পান কিন্তু লেস হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেয়ে। ক্লাসিফিকেশন অফ এনিমিয়া,
আমরা এখন এনিমিয়ার ক্লাসিফিকেশন পড়বো। ব্রড হেডিং কি? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজি মানে কজ, এটা তোমরা সবাই জানো। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে ওরকে পড়ায় আসতেছি না, যখন যেই টপিকসটা সামনে আসবে সেটা আমি সামনে তোমাদেরকে পড়াই দেবো। যেমন এখানে দেখো ওই যে রেড সেল ইন্ডিসিসগুলো, এগুলো সামনে এখানে যখন চলে আসছে তখন সামনে আমি তোমাদেরকে এটার স্লাইডটা দেখাই দেব। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে কি, এটা যেহেতু মরফোলজি মানে কি সেলের সাইজ শেপ এগুলোর উপর ডিপেন্ড করে, তো কনসিস্টেন্সি মানে সেলের যে মরফোলজি গঠনটা সেটার উপর ডিপেন্ড করে যেহেতু এই ক্লাসিফিকেশনটা। তাহলে আরবিসি তো আমরা জানি রেড সেল ইন্ডিসিস যেগুলো এমসিভি, এমসিএইচ, এমসিএসসি এগুলোর উপর বেস করে আরবিসি মরফোলজিটা ফর্ম হয়। তাহলে সেক্ষেত্রে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে অবশ্যই আমরা কি দেখব, এটা মেইনলি এমসিভি, এমসিএইচ, এমসিএসসির উপর বেস করেই কিন্তু এই ক্লাসিফিকেশনটা হয়। তাহলে এখানে ফার্স্টে আমরা কি পাই? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ঠিক আছে? মাইক্রোসাইটিক মানে গুচ্ছ সেল সাইজ ছোট, আর হাইপোক্রোমিক মানে হচ্ছে আমাদের যতটুকু ক্রোমাটিন থাকার কথা ছিল তার চেয়ে কম, হাইপো। তাহলে এখানে কি হবে? এখানে এমসিভি, এমসিএইচসি, এমসিএইচ সবই নরমালের চেয়ে কম থাকবে, সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এখানে এমসিভি, এমসিএইচসি, এমসিএইচ সবই কিন্তু নর্মাল থাকবে, ঠিক আছে? শুধু সেল কাউন্টটা কমে যাবে, কিন্তু সেলের মরফোলজিতে কোনো চেঞ্জ হবে না। থার্ড কি? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এখানে হচ্ছে এমসিভিটা নর্মালের চেয়ে বেশি থাকবে আর এমসিএইচসিটা নর্মাল থাকবে। এই যে এখন দেখো হেমাটোক্রিটটা কি? হেমাটোক্রিটের আরেক নাম পিসিভি, এটা সবাই জানো তোমরা, প্যাটসের ভলিউম। আচ্ছা তোমাদের কি 10টা থেকে ক্লাস, অন্য ক্লাস আছে? ইয়েস ম্যাম, বিডিএস এ ক্লাস আছে। তোমরা একজন তাহলে তোমরা যারা প্রেজেন্ট ওই রোলগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবে স্ক্রিনশট দিয়ে? না হলে রোল কল করতে গেলে তো এখন আরো অনেক টাইম ওয়েস্ট হবে। ম্যাম আপনার নাম্বারটা? হ্যাঁ আমি নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একজন একটু স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিও কতজন প্রেজেন্ট আছে সেটার। ম্যাম এখানে তো এমবিবিএস বিডিএস মিক্স করা আছে, আপনি কি আলাদা করতে পারবেন? সবগুলোই না না আলাদা করতে পারবো, তুমি দিয়ে দাও, অসুবিধা নেই। আচ্ছা হেমাটোক্রিটটা কি? হেমাটোক্রিট কি দেখো, হেমাটোক্রিটটার আরেক নাম আমরা হচ্ছে পিসিভি বলি, ভলিউম। আর ডেফিনেশন কি? পিসিভি ইজ দ্য ভলিউম অফ কতটুক আরবিসি আছে সেটার যেই ভলিউমটা সেটাই হচ্ছে প্যাক্সেল ভলিউম। ট্রিটলেট সেপারেশন, it expressed as the volume of red blood cells per liter of whole blood. It may be also expressed as percentage. আচ্ছা হেমাটোক্রিট বা পিসিভি আমরা কিভাবে দেখি? দুইটা মেথডে আমরা দেখতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাক্রো হেমাটোক্রিট মেথড, উইন্ট্রপ মেথড যেটাকে আমরা বলছি, আর একটা হচ্ছে মাইক্রো হেমাটোক্রিট মেথড। কি কি থাকে দেখো কম্পোনেন্টসে। ফার্স্টে যদি আমরা একটা ব্লাড ড্র করি, ঠিক আছে? একটা ব্লাড দেখো ফার্স্টে কি, এক নম্বরে উইথড্র ব্লাড অ্যান্ড প্লেস ইন টিউব। 10টা বাজলে বিডিএস এর তোমরা চলে যেতে পারো। এমবিবিএস এর কি ক্লাস আছে 10টা থেকে? না ম্যাম, আমাদের 11টা থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিডিএস তোমরা যারা আছো বিডিএস এর ওরা লিভ করতে পারো 10টায়। উইথড্র ব্লাড অ্যান্ড প্লেস ইন টিউব, ঠিক আছে? যদিও তোমরা ভেবো না আমি পড়াই ফেলবো না, তোমাদের যেহেতু একসাথেই ক্লাস, এমবিবিএস এ নিয়ে ফেলে তো আবার তোমাদেরকে আবার এক্সট্রা আলাদা করে পড়াবো না, আমি ক্লাস শেষ করে দিব, কিন্তু তোমরা যেহেতু 10টা বেজে যাচ্ছে তোমরা যেয়ে তোমাদের ক্লাস অ্যাটেন্ড করতে পারো। উইথড্র ব্লাড অ্যান্ড প্লেস ইন টিউব। সেকেন্ড কি দেখো, আমরা যদি সেন্ট্রিফিউজ মেশিনে দেই, টেস্ট টিউবে ঢেলে, সেন্ট্রিফিউজ মানে কি? মানে একটা কি হাই পাওয়ারে হচ্ছে এটা রোটেট করে, ঠিক আছে? সেন্ট্রিফিউজ মেশিন
রোটেট করার পর তখন কি হয়, ব্লাডগুলো সেডিমেন্ট হয়ে যায়, মানে ফর্ম যেই এলিমেন্টগুলো আছে ব্লাডের সেলগুলো সেগুলো হচ্ছে সেডিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ইরিথ্রোসাইটটা সেডিমেন্ট হয়ে 45% আমরা জানি, আর প্লাজমা হচ্ছে এই দেখো উপরে যে ক্লিয়ারটা সেটা হচ্ছে 55% অফ হোল ব্লাড, আর ডাব্লিউবিসি মাঝখানের যে বাফি কোডটা বললাম সেটা হচ্ছে লেস দেন 1% থাকে, এখানে প্ল্যাটিলেট অ্যান্ড ডাব্লিউবিসি থাকবে। আচ্ছা, হেমাটোক্রিটের নর্মাল ভ্যালুটা দেখো, হেমাটোক্রিট একটু আগে আমরা কিসের নর্মাল ভ্যালু পড়ে আসলাম, হিমোগ্লোবিনের, আর এটা হচ্ছে হেমাটোক্রিট মানে প্যাক্ট সেল ভলিউমের নর্মাল ভ্যালু। ঠিক আছে, এখানে দেখো ম্যান কত, ম্যানে যদি আমরা চিন্তা করি ম্যানের হচ্ছে 40 to 54%, ওই যে বললাম এটা কিন্তু পার্সেন্টেজ হিসেবেও আমরা এক্সপ্রেস করি, আবার লিটার দিয়েও মানে পার লিটার অফ ব্লাডে কতটুকু আছে সেটা দিয়েও হিসাব করি। তাহলে ম্যানে হচ্ছে 0.40 to 0.54 লিটার পার লিটার, মানে পার লিটারে হচ্ছে পার লিটার অফ ব্লাডে 0.4 থেকে 0.54% থাকবে, যেটা পার্সেন্টেজে হিসেব করলে 40 to 54%। নর্মালি হচ্ছে আমরা যখন ব্লাড করি সিবিসি করি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, ওখানে হেমাটোক্রিট লেভেলটা কিন্তু পার্সেন্টেজেই দেওয়া হয়। ঠিক আছে, তোমরা যদি রিপোর্ট দেখো কোনো, সেই রিপোর্টে দেখবে হেমাটোক্রিট লেভেলটা বা প্যাক্ট সেল ভলিউমটা পার্সেন্টেজেই এক্সপ্রেস করা হয়, তো পার্সেন্টেজটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই তোমরা মনে রাখবে। ওম্যানে হচ্ছে 37 to 47%, ইনফ্যান্টে একটু কম, যেহেতু 1 বছর পর্যন্ত হিমোগ্লোবিনই কম থাকে, তাহলে এটা কত 30 to 43%, আর নিউ বর্নে একটু বেশি থাকবে, একদম নিউ বর্নের গড ব্লাডে একটু বেশি থাকবে, 53 থেকে 65%। আচ্ছা দেখো, হাই হেমাটোক্রিট লেভেল, সাম ফ্যাক্টরস মে কজ এ রাইজ ইন হেমাটোক্রিট ভ্যালু। কোথায় কোথায় সেটা, একটা হচ্ছে পলিসাইথেমিয়া, হার্ট অর কিডনি প্রবলেমস, ইনটেক অফ অ্যানাবলিক স্টেরয়েডস, ডিহাইড্রেশন, ডায়রিয়া, লাং প্রবলেমস, বার্নস, স্মোকিং, হাই অ্যালটিটিউড, এইসব ক্ষেত্রে আমরা হেমাটোক্রিট লেভেলটা হাই পেতে পারি। এখানে দেখো যে নর্মাল হেমাটোক্রিট 45% যদি হয়, তাহলে টেস্ট টিউবে দেখো এই যে 40 to 50, এই যে এটার মাঝে 45% এটার হেমাটোক্রিট লেভেলটা, মানে প্যাক্ট সেল ভলিউমটা। অ্যানিমিয়ার ক্ষেত্রে যেহেতু এটা কমে গেছে, অনেক নিচে নেমে আসছে, দেখো অলমোস্ট 30%। পলিসাইথেমিয়াতে যে মানে হাই হেমাটোক্রিট লেভেলটা, হাই লেভেলটা কখন যখন বেশি হয় তখন তো সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলছি, এখানে 70% হয়ে গেছে, অনেক উপরে উঠে গেছে এই যে লাইনটা। আর ডিহাইড্রেশন হয়ে গেলে দেখা যায় কি হেমাটোক্রিট লেভেলটা 70%। এখানে কিন্তু রিলেটিভলি আরবিসির কোনো চেঞ্জ হয় নাই, যেহেতু এখানে প্লাজমা কমে গেছে। ডিহাইড্রেশনে কি হয়, প্লাজমা ভলিউম যেহেতু কমে গেছে, রিলেটিভলি ওই প্লাজমা ভলিউমের তুলনায় আমরা যদি এই পিসিভির কথা চিন্তা করি, তখন সেটা রিলেটিভ কম্পেয়ার করলে এটা 70%, কিন্তু ওর ওভারঅল যেই অ্যামাউন্টটা সেটা কিন্তু ঠিক থাকবে। এখন দেখো আমাদের হচ্ছে 5 লিটারে ধরো আমাদের 500 গ্রাম থাকার কথা ছিল, সেখানে যেহেতু এখন 5 লিটার থেকে এটা 2 লিটারে নেমে আসছে, তাহলে 2 লিটারে যদি 500 গ্রাম থাকে জিনিসটার কনসিস্টেন্সিটা অনেক বেশি হবে না, এজন্যই হচ্ছে সেখানে রিলেটিভলি এটার ভ্যালুটা বাড়ছে। আচ্ছা, আর লো হেমাটোক্রিট লেভেল আমরা কোথায় পাই, লো হিমোগ্লোবিন লেভেলস যেখানে থাকবে সেখানেই হচ্ছে লো হেমাটোক্রিট লেভেল পাবো। সেটা কি কি, অ্যানিমিয়া, হেমোলাইসিস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, ব্লিডিং, প্রেগনেন্সি। ইন্ডিকেশন অফ হেমাটোক্রিট এস্টিমেশন, কি কি ইন্ডিকেশন, একটা হচ্ছে আমরা স্ক্রিনিং টেস্ট ফর অ্যানিমিয়ার সময় দেখতে পারি, আরেকটা কি ফর ক্যালকুলেশন অফ রেড সেল ইন্ডিসেস। হেমাটোক্রিটটা এস্টিমেট করার ইন্ডিকেশনটা কি, ফার্স্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর অ্যানিমিয়া, সেকেন্ড হচ্ছে ফর ক্যালকুলেশন অফ রেড সেল ইন্ডিসেস। এই যে এখন আসছে আমাদের রেড ব্লাড সেল ইন্ডিসেসগুলো কি কি। ফার্স্টে হচ্ছে এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউম। Mean corpuscular volumeটা কি, it is defined as the average or mean volume of red cell. ঠিক আছে, it provides information on red cell size, it measures in femtoliters, normal range কত 90 plus minus 5 femtoliter, আর femtoliter এরিয়াটা কি 1 femtoliter equal to 10 to the power minus 15 লিটার, এটা হচ্ছে femtoliter। ঠিক আছে, তাহলে আমাদের এমসিভি নর্মাল রেঞ্জ কত 90 প্লাস মাইনাস 5 ফেমটোলিটার হতে পারে, যেটা আমাদের কি ভলিউম অফ রেড সেলটাকে ডিফাইন করছে, অ্যাভারেজ ভলিউম। আচ্ছা,
normal size, this MCV is 76 to 96 femtoliter are called normocytic. ঠিক আছে, নর্মোসাইটিক তাহলে কোনটা বলবো আমরা? এমসিভি যদি 76 থেকে 96 ফেমটোলিটার হয় তাহলে আমরা নর্মোসাইটিক বলবো। স্মল যদি হয় এটার চেয়ে, মানে 76 এর নিচে নামলে হচ্ছে মাইক্রোসাইটিক বলবো। 96 এর উপরে যদি যায় এই এমসিভি তাহলে আমরা কি বলবো? ম্যাক্রোসাইটিক। তাহলে নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক এটা আমাদের এমসিভির উপর ডিপেন্ড করে আমরা এই ডিফারেন্সিয়েটটা করতে পারি। এরপরে আসুন মিন কর্পাসকুলার ভলিউম কিভাবে আমরা ক্যালকুলেট করি। ফর্মুলা কি? এমসিভির ফর্মুলা হচ্ছে হেমাটোক্রিট পার্সেন্টেজে যেটা পাবো সেটা দিয়ে আমরা আরবিসি টোটাল কাউন্টকে যদি ডিভাইড করি তাহলে আমরা নর্মাল রেঞ্জ অফ এমসিভিটা পাবো। ইন্টারপ্রিটেশনটা কি? আমি এই এমসিভিটা পড়াই তোমাদের ক্লাস শেষ করে দিব, যেহেতু বিডিএস চলে যাবে বা গেছে, আমি আর বেশি দূর টানবো না। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ এমসিভি ভ্যালুস, এটা কি? লো এমসিভি ভ্যালুস হচ্ছে, দেখো যখন 76 ফেমটোলিটারের চেয়ে কম হবে কোথায় কোথায় পাবো আমরা? মাইক্রোসাইটিক এনিমিয়াস পার্টিকুলারলি, এটার কজ কি? লো এমসিভি ভ্যালু আমরা কোথায় পাচ্ছিলাম? লো যেহেতু এমসিভি তাহলে অবশ্যই সেটা মাইক্রোসাইটিক এনিমিয়া। আর এই মাইক্রোসাইটিক এনিমিয়াগুলো কোথায় পাচ্ছি? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ লাইক ক্রনিক ইনফেকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রেনাল ফেইলিওর অ্যান্ড ম্যালিগন্যান্সি, সাথে কি থ্যালাসেমিয়া, সাইডেরোব্লাস্টিক অ্যানিমিয়া। এগুলো হচ্ছে আমাদের লো এমসিভি ভ্যালু যেখানে পাই, মানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল। সেকেন্ড দেখো কি রেজড হবে কোথায়? এমসিভি ভ্যালুটা রেজড হবে কোথায়? রেজড হলে আমরা কি বলেছিলাম? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আবার দুভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক আর একটা হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক। ঠিক আছে, মানে সেল সাইজ যখন বড় হয়ে যাবে তখন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক আর নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক। আরেকটা কি? মার্ক রেটিকুলোসাইটোসিস। যদি রেটিকুলোসাইট কাউন্টটা যখন বেড়ে যায় তখন সেটাকে তো আমরা রেটিকুলোসাইটোসিস বলি। যদি কোনো কারণে রেটিকুলোসাইটোসিসটা বেশি হয় তখনও হচ্ছে এমসিভিটা বেড়ে যাবে। এরপরে ক্রনিক অ্যালকোহলিজম, যেমন সিএলডির পেশেন্টদের ক্ষেত্রে, মানে ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টদের একটা কজ হচ্ছে ক্রনিক অ্যালকোহল কনজাম্পশনের ফলে ওদের সিএলডি বাড়ে, সেক্ষেত্রে আমরা এমসিভিটা রেস্ট পাবো। আর হচ্ছে ইরেথ্রোপয়েসিস যদি ইনক্রিজ হয় কোনো কারণে, যেমন হাই অ্যালটিটিউডে বা হচ্ছে হাইপোক্সিয়াতে, তখন কিন্তু আমাদের ইরেথ্রোপয়েসিস যেই রেটটা আছে এটা বেড়ে যায়। যেহেতু খুব তাড়াতাড়ি ওকে অনেক বেশি বেশি কাজ করতে হচ্ছে তাহলে সে তখন একটু ডিফেক্ট হবেই, তাহলে সেই এমসিভি গুলো রেজড পাবে, মানে যেই ভলিউমটা তখন সাইজটা তখন তাদের বড় হবে। এখন দেখো এখানে হচ্ছে চার্ট এমসিভি, দেখো লো হচ্ছে আমরা কখন বলছি? মাইক্রোসাইটিক হলে। নর্মাল থাকছে নর্মোসাইটিকে, আর হাই বলছি ম্যাক্রোসাইটিকে। লো বা মাইক্রোসাইটিক কখন হয়? আরবিসি লো হয় কখন? দেখো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, lead poisoning, anemia of chronic inflammation, sideroblastic anemia. হাই হচ্ছে কখন? থ্যালাসেমিয়া, আলফা অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া অর কম্বিনেশন উইথ আদার হিমোগ্লোবিন অ্যাবনর্মালিটি, এগুলোতে আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে নর্মোসাইটিক এমসিভি নর্মাল কখন? হেমোলাইটিক অ্যানিমিয়াতে হচ্ছে। এগুলো সবই কিন্তু অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে, কিন্তু এখানে এমসিভিটা দেখো মাঝখানের এখানে, মানে এমসিভিটা কিন্তু নর্মাল থাকবে, কিন্তু তার বডিতে বা তার ব্লাডে হচ্ছে আরবিসির পরিমাণ কম, কিন্তু সেল যে সাইজটা সেটা নর্মাল, মানে নর্মোসাইটিক। সেটা কোনটা কোনটা? হেমোলাইটিক অ্যানিমিয়া, বোন ম্যারো ডিসঅর্ডারস, হাইপার স্প্লিনিজম, আর হচ্ছে অ্যাকিউট ব্লাড লস, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এসব ক্ষেত্রে আমরা নর্মোসাইটিক অ্যানিমিয়া পাবো। আর ম্যাক্রোসাইটিক কোথায় পাবো? আমরা জানি আমাদের আরবিসি ম্যাচুরেশনের জন্য ভিটামিন বি12 ফলিক অ্যাসিড লাগে, আর ম্যাচিউর আরবিসির সেল সাইজ ইমম্যাচিউর আরবিসি মানে রেটিকুলোসাইটের চেয়ে ছোট হয়। তাহলে যদি তার ম্যাচুরেশন যেই ফ্যাক্টরগুলো আছে ওগুলোতে ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার ইমম্যাচিউর আরবিসির পরিমাণ বাড়বে, তার মানে কি সেল সাইজগুলো বড় বড় থাকবে, তাহলে সেটাকে আমরা বলছি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। কোথায় পাচ্ছি তাহলে সেগুলো? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, হাইপোপ্যারাথাইরয়েডিজম,
হাইপোথাইরয়েডিজম আর হচ্ছে রেটিকুলোসাইটোসিস। রেটিকুলোসাইট কাউন্ট যদি কোনো কারণে বেড়ে যায়। আচ্ছা, এটা আর না পড়াই, নেক্সট দিন বিডিএস এর সাথে একসাথে পড়াবো। আচ্ছা, এখন বলো তো, এখন যারা আছো এখানে কি সবাই এমবিবিএস এর? জি ম্যাম, ম্যাক্সিমামই। ম্যাক্সিমামই। আচ্ছা, তোমরা এমবিবিএস এর টোটাল 50 স্টুডেন্ট না? ইয়েস ম্যাম। আর বিডিএস এর মধ্যে 30, তাই না? 33 মেবি। আচ্ছা, একজন তাহলে কষ্ট করে, আমি ওখানে আমার নাম্বার দিয়েছি, তোমরা পেয়েছো চ্যাট বক্সে? জি ম্যাম। ম্যাম হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওখান থেকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর হচ্ছে তোমাদের তো সপ্তাহে 2 দিনই আমরা ক্লাস পাচ্ছি। এরপরও যদি কোনো ফাঁকা টাইম থাকে বা তোমাদের যদি মনে হয় যে কোনো টপিকস আমাদের ল্যাকিংস আছে, নিলে ভালো হতো, তোমরা জানাতে পারো আমাদেরকে, ঠিক আছে? যে এই টপিকসগুলো একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। এখন দেখো, তোমরা তো অনেকদিন থেকেই দূরে আছো, পড়ার সবই এখন হয়তো তোমরা পারতা, অনেক ভালোই পারো তোমরা, তোমাদের তো দেখেছি পরীক্ষা দিয়েছো, আল্লাহর রহমতে অনেকেই কেন ম্যাক্সিমামই দেখলাম যে ভালোই আছো। তো এখন যেহেতু একটা গ্যাপ আসলে হয়ে গেছে, তোমরা একটু অ্যাটাচ থাকার চেষ্টা করবা, মেইন কথা হচ্ছে এটা। অনেক পারা জিনিসও কিন্তু তুমি ভুলে যাবা যদি অনেক গ্যাপ হয়ে যায়, তাই না? এখন বুঝি যে তোমাদের সেকেন্ড ফেজের ক্লাসও শুরু হয়ে গেছে, টাইম হয়তো কাভার করা একটু ডিফিকাল্ট, কিন্তু তারপরও চেষ্টা করবে ফার্স্ট ফেজের এই সাবজেক্টগুলোর সাথেও একটু অ্যাটাচ থাকতে। কিছু বই টই দেখলা, ফিগারগুলো একটু দেখার চেষ্টা করবে, মানে একদম যেন মাথা থেকে ছুটে না যায়, কারণ হুট করে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিলে বিপদে পড়ে যাবে, ঠিক আছে? সো সেভাবেই তোমরা প্রিপেয়ার থাকবে আশা করি। ঠিক ম্যাম আছে, তাহলে নেক্সট আজকের মতো থার্সডে কে এখানে শেষ ক্লাসটা করি। নিবে? তোমাদের নেক্সট ক্লাস ম্যাম থার্সডে কে নিবে? থার্সডে ক্লাস শারমিন ম্যাডাম আর আসমা ম্যাডাম নিতে পারে, শিওর না অবশ্য, জানাই দেওয়া হবে, ঠিক ওকে আছে? ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। তাহলে ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম ম্যাম। দেখা হবে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।